হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টপার্স গ্রুপ WBCS। তোমরা স্ক্রিনে যে রুটিনটা দেখতে পাচ্ছ এটা আমাদের ইউটিউব ফ্রি ক্লাসের রুটিন, যেখানে কিন্তু ডিটেলসে বলা রয়েছে কোন দিন কোন সাবজেক্টের উপরে কোন স্যার ম্যাডাম কোন সময় তোমাদের জন্য ফ্রি ক্লাস নিয়ে আসছেন, এবং তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন সময় কোন ক্লাস রয়েছে। ঠিক আছে, তো আমি এমিলি দত্ত, আমি টিউসডে সন্ধ্যে 7টায় তোমাদের ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাস নিই। এছাড়া ফ্রাইডেতে এগেইন সন্ধ্যে 7টার সময় তোমাদের ইংলিশ গ্রামার নয়, এখানে ভোক্যাবস হবে, ইংলিশ ভোক্যাবসের ক্লাস তোমাদের জন্য প্রোভাইড করি ইউটিউবে। তো ইংলিশ গ্রামারের WBCS কে কেন্দ্র করে এর আগে একটি ক্লাস সানডেতে আমাদের হতো, সেই ক্লাসটি কিন্তু এখন পেইড ব্যাচ শিফট হয়ে গেছে। তো পেইড ব্যাচের বিষয়ে তোমরা যারা জানো না, আমাদের কিন্তু পেইড ব্যাচ শুরু হয়েছে এবং এই বিষয়ে বিশ্বজিৎ স্যার অনেকগুলি ভিডিও আমাদের চ্যানেলে তোমাদের জন্য প্রোভাইড করেছে। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। পেইড ব্যাচে অনেক দ্রুত সিলেবাসগুলোকে শেষ করা হবে এবং তোমরা কিন্তু অনেক বেশি ফেসিলিটিস পেইড ব্যাচে পেয়ে যাবে। ঠিক আছে, তো এর আগের দিন আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপরে পার্ট 6 এর একটি ভিডিও করেছিলাম। এর আগে আমরা 5টা পার্ট করেছি এবং পার্ট 6 এর কিছুটা অংশ আমরা কভার করেছিলাম। সেখানে আমরা 10টা কোশ্চেন কভার করেছি এবং এই 10টা কোশ্চেনের মধ্যে দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আমরা 40+ কোশ্চেন কভার করেছি। কেননা আমি তোমাদের আগেও বলেছিলাম যে এখানে প্রত্যেকটি অপশন কিন্তু এক একটা কোশ্চেনের মতো। যে অপশনগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে কিন্তু আমি এখানে অপশন হিসাবে রেখেছি, ফলে কোনো অপশনই বাদ দেওয়া যাবে না এবং আমি তোমাদের ডিটেলসে প্রত্যেকটি অপশন কিন্তু আগের দিনও বুঝিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো আজকেও আমরা 10টা যে কোশ্চেন রিমেইনিং ছিল সেগুলোকে কভার করব এবং 40+ কোশ্চেন কভার করব। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন রয়েছে, দেখো, টু সারাউন্ড এ প্লেস উইথ দ্য ইন্টেনশন অফ ক্যাপচারিং ইট, অর্থাৎ কোনো স্থানের চারিদিকে ঘুরে বেড়ানো একটা ইন্টেনশন নিয়ে সেটাকে ক্যাপচার করার জন্য, সেটার জন্য কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে আমরা দেখে নেব। প্রথম অপশন রয়েছে মর্গেজ। এই মর্গেজ শব্দটির বাংলা অর্থ হচ্ছে বন্ধক নেওয়া। ওকে, বন্ধক নেওয়া। কি ধরনের বন্ধক নেওয়া? যখন কোনো ব্যক্তি কোনো ব্যাংক থেকে মানি বড় করে স্পেশালি টু বাই এ হাউস উইদিন আ লিগাল এগ্রিমেন্ট, সেটাকে কিন্তু মর্গেজ বলে। ঠিক আছে, তো তোমরা মনে রাখার সুবিধার্থে এখানে লিখে রাখতে পারো, ইট ইজ আ লিগাল এগ্রিমেন্ট with the bank to borrow money. ওকে, নেক্সট অপশন রয়েছে, দেখো, ডেরিলিকশন। এই ডেরিলিকশন শব্দটি এসছে ডেরিলিক থেকে, যার অর্থ টু লিভ বিহাইন্ড, অর্থাৎ কোনো কিছুকে পিছনে রেখে আসা। ঠিক আছে, তো ডেরিলিকশন শব্দটি অ্যাকচুয়াল অর্থ হচ্ছে ফেইলিং টু ডিসচার্জ ওয়ান্স ডিউটি, অর্থাৎ একজন ব্যক্তি যখন তার কর্তব্যে ফেইলিওর হচ্ছে, অর্থাৎ কর্তব্যের প্রতি অবহেলা প্রকাশ করছে, সেই বিষয়টিকে বোঝাতে কিন্তু আমরা ডেরিলিকশন শব্দটিকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমি একটি এক্সাম্পল দিয়ে তোমাদের আরো বোঝানোর চেষ্টা করছি। সাপোজ আমি যদি বলি মাই অ্যাবসেন্স হ্যাজ নট বিন বিকজ অফ এনি dereliction of duty, my absence has not been because of any dereliction of duty, অর্থাৎ আমার অনুপস্থিতির পিছনে আমার কাজের প্রতি বা কর্তব্যের প্রতি কিন্তু কোনো অবহেলা কোনোভাবেই কোনো কারণ ছিল না। ঠিক আছে, তো এই রকম সিচুয়েশন বোঝাতে বা এই ধরনের অর্থের ক্ষেত্রে কিন্তু আমরা ডেরিলিকশন শব্দটিকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমি স্ক্রিনটা একটু ক্লিন করে নিচ্ছি পরবর্তী অপশনগুলোর লিখে দেওয়ার জন্য। নেক্সট অপশন রয়েছে বেসিজ। এই বেসিজ শব্দটির অর্থ হচ্ছে টু অ্যাটাক উইথ অ্যান আর্মি,
টু অ্যাটাক উইথ অ্যান আর্মি। ওকে, তো আমরা জানি যে কোনো সৈন্যবাহিনী নিয়ে কোনো স্থানে অ্যাটাক করার উদ্দেশ্যই থাকে বা ইন্টেনশনই থাকে সেই অংশটাকে দখল করে নেওয়া বা ক্যাপচার করে নেওয়া বা সেজ করে নেওয়া, ঠিক আছে। তো সেই অর্থ অনুযায়ী আমাদের কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে বেসিজ। এবং লাস্ট অপশন রয়েছে কনউইসিওর। কনউইসিওর কথাটির অর্থ হচ্ছে অ্যান এক্সপার্ট, অ্যান এক্সপার্ট অর এ জাজ। তো এই ব্যক্তি কেমন ধরনের জাজ না, এ ক্রিটিক্যাল জাজ অফ এনি অফ দি ফাইন আর্টস, ঠিক আছে। যে কোনো ধরনের ফাইন আর্টসকে যে খুব ভালোভাবে জাজ করতে পারে অর হু ইজ অ্যান এক্সপার্ট টু জাজ এনি কাইন্ড অফ ফাইন আর্টস, তাকে আমরা কনউইসিওর কিন্তু বলতে পারি, ঠিক আছে। তো তোমরা মনে রাখার জন্য এখানে এই জাজের পাশে কিন্তু ফাইন আর্টস লিখে রাখতে পারো। এই ফাইন আর্টস বলতে এর মধ্যে কিন্তু মিউজিক, ডান্স, এমনকি টেস্ট বিষয়টিও চলে আসবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন রয়েছে অ্যানিমেলস লিভিং অন ল্যান্ড অ্যান্ড ইন ওয়াটার, অর্থাৎ যে সমস্ত অ্যানিমেলসরা জলেও বাস করে এবং স্থলেও বাস করে। তো এই কোশ্চেনটা বেশ কমন একটা কোশ্চেন এবং ফার্স্ট অপশন রয়েছে অ্যাম্ফিবিয়ান্স। এই অ্যাম্ফিবিয়ান্স শব্দটিও বেশ কমনলি ইউজড একটা শব্দ, এটার অর্থ অবশ্যই হয়তো তোমরা জেনে থাকবে। তো এখানে অ্যাম্ফি শব্দটির অর্থ হচ্ছে অফ বোথ কাইন্ড। ওকে, অ্যান্ড বিয়ন্স শব্দটি এসছে অ্যাকচুয়ালি বায়োস থেকে, যার অর্থ লাইফ। অর্থাৎ সেই সমস্ত অ্যানিমেলদের বোঝানো হয় অ্যাম্ফিবিয়ান মানে যে সমস্ত অ্যানিমেলরা কিন্তু ল্যান্ড এবং ওয়াটার বোথ প্লেসে বসবাস করে, ঠিক আছে। তো সঠিক উত্তর আমাদের এখানে হয়ে যাবে অ্যাম্ফিবিয়ান্স। বাকি অপশনস গুলোকে আমরা একবার দেখে নেব। নেক্সট অপশন রয়েছে এফিমেরাল। এই এফিমেরাল শব্দটি এসছে এফিমেরস থেকে। এফিমেরস থেকে, যার অর্থ হচ্ছে লাস্টিং এ ডে, অর্থাৎ একদিনের জন্য যে বিষয় লাস্ট করে বা ভেরি শর্ট স্প্যান অফ টাইম, ভেরি শর্ট ডিউরেশনের জন্য যে বিষয়গুলি লাস্ট করে সেটাকে আমরা এফিমেরাল বলতে পারি। এবং এই এফিমেরাল কিন্তু একটি সায়েন্টিফিক টার্ম, যেটা প্রথম 16th সেঞ্চুরিতে ব্যবহার করা হয়েছিল শর্ট টার্ম ফিভারকে বোঝানোর জন্য। এবং পরবর্তীতে যে সমস্ত ইনসেক্টস এবং ফ্লাওয়ার্সরা খুব অল্প সময়ের জন্য জীবিত থাকে বা তাদের লাইফ স্প্যান খুব শর্ট, তাদেরকে বোঝাতেও কিন্তু এফিমেরাল শব্দটিকে ব্যবহার করা হয়, ঠিক আছে। ফর এক্সাম্পল আমরা মসকুইটো বলতে পারি। নেক্সট অপশন রয়েছে পেনিনসুলা। এই পেনিনসুলা শব্দটিও বেশ কমন, তোমরা হয়তো জিওগ্রাফি পড়তে গিয়ে অনেকবার পড়ে থাকবে। এখানে পেইনিং শব্দটির অর্থ হচ্ছে অলমোস্ট। ওকে, অ্যান্ড ইনসুলা শব্দটির অর্থ হচ্ছে আইল্যান্ড। ওকে, পেনিনসুলা বলতে সেই সমস্ত আইল্যান্ড বা এরিয়া অফ ল্যান্ডকে বোঝানো হয় যেটি কিন্তু অলমোস্ট সারাউন্ডেড বাই সি বা যার বেশিরভাগ অংশটাই কোনো সমুদ্রের দ্বারা আবদ্ধ বা জলাশয়ের দ্বারা আবদ্ধ। ওকে, লাস্ট অপশন রয়েছে প্যালাটেবল। এই প্যালাটেবল শব্দটি প্যালেট এবং অ্যাবেল শব্দ থেকে এসছে। প্যালেট শব্দটির অর্থ হচ্ছে গুড টেস্টিং এবং এবেল শব্দটির অর্থ তো তোমরা জানোই, যেটা সক্ষম। এবেল বলতে সক্ষম বোঝানো হয়। তো প্যালাটেবল শব্দটির অর্থ হচ্ছে সেই সমস্ত খাদ্যকে বোঝানো হয় বা ফুড আইটেমসকে বোঝানো হয় যেটা কিন্তু খাবারের জন্য অত্যন্ত উপযুক্ত অথবা কারোর টেস্টকে খুব ভালোভাবে ম্যাচ করে, সেই সমস্ত খাবারকে আমরা প্যালাটেবল বলতে পারি। ওকে, চলো নেক্সট কোশ্চেন রয়েছে। তোমাদের অনেক সময় বিভিন্ন টাইম পিরিয়ড রিলেটেড কোশ্চেন চলে আসে। তো 15th অ্যানিভার্সারি বা 150 বছর পর পর যখন কোনো বিষয় সেলিব্রেট করা হয় বা 150 বছরের যে অ্যানিভার্সারি সেটা সেলিব্রেট করা হয়, সেটাকে আমরা কি বলবো? দেখো, ফার্স্ট অপশন রয়েছে সেস্কুই সেন্টিনিয়াল। সেস্কুই সেন্টিনিয়ালের সেস্কুই শব্দটির অর্থ হচ্ছে 1.5। সেস্কুই শব্দটির অর্থ 1 + ½। ওকে,
অ্যান্ড সেন্টিনিয়াল। সেন্টিনিয়াল শব্দটির অর্থ হচ্ছে 100। ওকে, তো সেস্কুইসেন্টিনিয়াল শব্দটির অর্থ হচ্ছে 100 এবং 1.5 অর্থাৎ 50 অর্থাৎ 150 ইয়ার্স। কোনো জিনিস যদি 150 বছর অন্তর সেলিব্রেট করা হয় তাহলে সেটাকে বলা হয় সেস্কুইসেন্টিনিয়াল। ওকে, নেক্সট রয়েছে সেমি সেন্টিনিয়াল। তো সেমি শব্দটির অর্থ এখানে 15th অ্যানিভার্সারি। 50 বছর পর পর যখন কোনো জিনিস সেলিব্রেট করা হয় সেটাকে বলা হয় সেমি সেন্টিনিয়াল। নেক্সট রয়েছে ডিসিনিয়াল। এই ডিসিনিয়ালের ডিসিম শব্দটির অর্থ হচ্ছে 10। এবং অ্যানুয়াস, এনিয়াল শব্দটি এসছে অ্যানুয়াস থেকে, যার অর্থ ইয়ার। ওকে, অর্থাৎ 10 বছর অন্তর কোনো জিনিসকে সেলিব্রেট করা হলে তাকে আমরা ডিসিনিয়াল বলতে পারি। এবং এগেইন বাই শব্দটির অর্থ আমরা জানি যে টুয়াইস বা দুই। তো বাই অর্থে টুয়াইস এবং অ্যানুয়াস শব্দটির অর্থ ইয়ার। তো এখানে 2 বছর অন্তর অন্তর কোনো জিনিস সেলিব্রেট করা হলে তাকে কিন্তু বাইনিয়াল বলা হয়। এবং এই অপশনস গুলি থেকে আরো কিছু অপশনস তোমাদের জন্য ইম্পর্টেন্ট পরীক্ষায়, সেগুলোকে মনে রেখো। যেমন ধরো অ্যানুয়াল। অ্যানুয়াল মানে তো তোমরা সবাই মোটামুটি জেনে থাকবে। অ্যানুয়াল বলতে প্রত্যেক বছর অর্থাৎ এভরি ইয়ারে যে জিনিস সেলিব্রেট করা হয় তাকে অ্যানুয়াল বলে। এরপরে ট্রাই শব্দটির অর্থ আমরা যেহেতু বাইনিয়াল অলরেডি পড়ে নিয়েছি, ট্রাই অর্থে 3। কোয়ার্ড অর্থে 4, অর্থাৎ 4 বছর অন্তর অন্তর যে জিনিসটা সেলিব্রেট করা হয় তাকে কোয়ার্ডনিয়াল বলা হয়। এই নিয়াল শব্দটি কিন্তু সবটার সাথে কমন থাকবে, ঠিক আছে। বাকি এর আগে ট্রাই থাকলে ট্রাইনিয়াল হলে 3 বছর অন্তর, কোয়ার্ডনিয়াল হলে 4 বছর অন্তর, এবং কুইনকুইনিয়াল অর্থাৎ 5 বছর অন্তর যখন কোনো কিছু সেলিব্রেট করা হয়, ঠিক আছে। চলো, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তাহলে সেস্কুইসেন্টিনিয়াল। নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো, ওয়ান হু ইজ ইন 80s অর্থাৎ 80 বছর বয়সী কোনো ব্যক্তিকে আমরা কি বলবো? এখানে অক্টা শব্দটির অর্থ 8। অক্টা অর্থে 8 এবং জিনেরিয়া শব্দটির অর্থ হচ্ছে 10 টাইমস। ওকে, তো এই জেনেরিয়া শব্দটি কিন্তু আগেও আমরা যখন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করেছি তখন পড়েছি যে জেনারিয়া শব্দটি ওল্ড এজের সাথে বা এজের সাথে রিলেটেড। তো 8 into 10 টাইমস অর্থাৎ হয়ে যাচ্ছে 80 বছর। ওকে, তো 80 বছর বয়সী যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদেরকে বলা হয় অক্টাজিনারিয়ান। নেক্সট রয়েছে ন্যানো। এখানে ন্যানো অর্থে 9 এবং জিনারিয়ান শব্দটির অর্থ একইভাবে কিন্তু 10 টাইমস। নেক্সট রয়েছে সেক্সা। এই সেক্সা শব্দটির অর্থ হচ্ছে 6 এবং সেপচুয়া শব্দটির অর্থ কিন্তু 7। ওকে, চলো, নেক্সট কোশ্চেন রয়েছে, এ প্লেস হোয়ার প্লেটস, ডিশেস, পটস এন্ড আদার কুকিং ইউটেন্সিলস আর ওয়াশড আপ। ইউটেন্সিলস মানে হচ্ছে রান্নার সামগ্রী। ওকে, ফার্স্ট অপশন রয়েছে এসকেলারি। এসকেলারি শব্দটি এসছে স্কোলা থেকে, যার অর্থ টু ওয়াশ। কিন্তু কি ধরনের ওয়াশ করার কথা বলা হচ্ছে? না, বিভিন্ন ধরনের প্লেটস, ডিশেস বা আদার যে কুকিং ইউটেন্সিলস রয়েছে সেগুলোকে পরিষ্কার করার কথা বলা হচ্ছে। অর্থাৎ এসকেলারি কিন্তু এক ধরনের প্লেস যেখানে এই ধরনের
কুকিং ইউটেন্সিলস গুলোকে পরিষ্কার করা হয় এবং এর প্রথমে এই শব্দটি ব্যবহৃত হয় যখন ব্রিটিশ বিল্ডিং বা বাংলোগুলোতে বেশিরভাগ সময় যে পেছন দিকে, বাংলোর পেছন দিকে এরকম একটি স্থান থাকতো যেখানে কিন্তু কুকিং ইউটেন্সিলস গুলোকে পরিষ্কার করা হতো এবং সেটাকে এস্কেলারি বলা হতো। এখন যে কোনো ধরনের হোটেল বা যে কোনো ধরনের রেস্তোরাঁতেও কিন্তু এই স্কেলারি দেখা যায়, ঠিক আছে, বা বার গুলোতেও দেখা যায়। নেক্সট রয়েছে ট্যানারি। এই ট্যানারি শব্দটির মধ্যে দিয়ে আমরা ট্যান শব্দটি পাচ্ছি, অর্থাৎ ট্যানারি হচ্ছে সেই জায়গা যেখানে ট্যানিং এর কাজ করা হয়, কিন্তু কিসের ট্যানিং এর কাজ করা হয় না, লেদার। ওকে, যে স্থানে লেদার ট্যানিং এর কাজ করা হয় সেটাকে বলা হয় ট্যানারি। থার্ড অপশন রয়েছে স্যানাটোরিয়াম। এই স্যানাটোরিয়াম শব্দটি এসছে স্যানার থেকে। স্যানার থেকে, যার অর্থ হচ্ছে হিল, অর্থাৎ এটা একটা হিলিং প্লেস বা এ প্লেস ফর দি সিক পারসনস টু রিকভার আর হেলদি, ওকে, অর ফর রিকভার অর ফর দি সিক পারসন টু অর ফর দি সিক পারসন ফর হিলিং। ওকে, তো যে স্থানে কোনো অসুস্থ মানুষকে হিল করা হয় সে স্থানকে স্যানাটোরিয়াম বলা হয়। এবং লাস্ট অপশন রয়েছে মিন্ট। তো মিন্ট অর্থে আমরা মিন্ট লিফের কথা সবসময় পড়েছি, কিন্তু ওল্ড ইংলিশে মিন্ট শব্দটি এসছে মাইনেট থেকে, যার অর্থ হচ্ছে মানি বা কয়েন, অর্থাৎ যে স্থানে কয়েন বা মানি তৈরি করা হয় সেটাকে কিন্তু মিন্ট বলা হয়। ওকে, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এস্কেলারি। আচ্ছা, তোমাদের মনে হতে পারে যে তোমরা ইংলিশ ফনেটিক্স এর কোনো ক্লাস তো অবশ্যই করছো না, তাহলে প্রতিটি শব্দ কেন এত ভেঙে ভেঙে পড়বে। তো সেক্ষেত্রে বলে রাখি, আমি আগেও তোমাদের বলেছিলাম যে বিসিএস এর ক্ষেত্রে ভোক্যাবস কিন্তু খুব বড় রোল প্লে করে বিসিএস এক্সামের জন্য, ফলে আমাদের অনেক বেশি ভোক্যাবস পড়তে হয়। সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তো রয়েছে, এছাড়া ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রেও বিভিন্ন ভোক্যাবস আমাদের পড়তে হয়। তো এত ভোক্যাবস যখন পড়া হয় আমরা কিন্তু ইউজুয়ালি ভুলে যেতে থাকি, শব্দগুলো আমাদের মনে থাকে না। ফলে যদি আমরা প্রত্যেকটি শব্দকে ভেঙে ভেঙে পড়ি তাহলে কিন্তু আমাদের মাথায় সেট হয়ে যাবে যে কোন শব্দ কোন বিষয়ের সাথে রিলেটেড। এবং তোমরা নিজেরা এভাবে পড়ো, বাড়িতে 2-3 বার প্র্যাকটিস করো, তারপর কোশ্চেন প্র্যাকটিস করে নিজেরা কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু নিজেরাই বুঝতে পারবে যে কত বেশি তোমাদের শব্দগুলো মনে থাকছে, ঠিক আছে। তো এর আগেও আমি তোমাদের এভাবেই ক্লাস করিয়েছি, তোমরা পারলে এই পিপিটিটা তোমরা অবশ্যই পেয়ে যাবে টপার্স গ্রুপ অফিসিয়াল নামে যে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে জয়েন করে গেলে। এছাড়া তোমরা যদি পারো খাতা কলম নিয়ে প্রত্যেকটি শব্দের পাশে এভাবে কিন্তু ছোট ছোট পয়েন্ট আউট করে লিখে নিও, ঠিক আছে। চলো, নেক্সট কোশ্চেন রয়েছে এ প্লেস ফর ওয়াইল্ড অ্যানিমেলস অ্যান্ড বার্ডস। সেই স্থান যেখানে ওয়াইল্ড অ্যানিমেলস এবং বার্ডসদের রাখা হয়। ওকে, ফার্স্ট অপশন রয়েছে ইলিসিয়াম। এই ইলিসিয়াম শব্দটি ক্লাসিক্যাল মেথোলজিতে প্রথম ব্যবহার করা হয়েছিল ইলিসিয়ান ফিল্ডস নামে বা ইলিসিয়াম ফিল্ডস নামে একটি জায়গাকে বোঝানো হয় যেটাকে কিন্তু ফাইনাল রেস্টিং প্লেস বলা হতো, ঠিক আছে। অর্থাৎ ফাইনাল রেস্টিং প্লেস, কিন্তু এই রেস্টিং প্লেসে কারা রেস্ট করতো না, যে সমস্ত পিওর বা হিরোইক সোলস রয়েছে আফটার ডেথ, তারা এইখানে রেস্ট করতো বলে এইরকম ভাবে কিন্তু গল্প আকারে ক্লাসিক্যাল মিথোলজিতে প্রথম বিষয়টি উল্লেখ করা হয়েছিল, ঠিক আছে। তো ইট ইজ এ প্যারাডাইস উইথ পারফেক্ট ব্লিস, অর্থাৎ ইট ইজ এ প্যারাডাইস, লিখে রাখতে পারো তোমরা, প্যারাডাইস উইথ পারফেক্ট ব্লিস, অর্থাৎ কিন্তু চরম বা পরম সুখ পাওয়ার জন্য যে স্বর্গীয় উদ্যান রয়েছে বা স্বর্গীয় স্থান রয়েছে সেটাকে আমরা ইলিসিয়াম বলতে পারি। নেক্সট অপশন রয়েছে ডরমিটরি। এই ডরমিটরি শব্দটির অর্থ হচ্ছে স্লিপিং প্লেস। এর আগে যখন আমরা ডেথ রিলেটেড, ম্যারেজ রিলেটেড একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ভিডিও করেছিলাম বা ক্লাস করেছিলাম, সেখানেও আমরা স্লিপিং প্লেস বলে আরেকটি শব্দ পেয়েছিলাম, সেই শব্দটি ছিল সিমিটারি। সিমিটারি, এই সিমিটারি বলতে কিন্তু
কবর স্থানকে বোঝানো হয় এবং সিমিটারির কথাটির অর্থ ছিল স্লিপিং প্লেস, কিন্তু ডরমিটরি হচ্ছে এক ধরনের স্লিপিং প্লেস যেটা কিন্তু কোনো পাবলিক ইনস্টিটিউশন বা কলেজে থাকে, যেখানে স্টুডেন্টসরা ক্লাসের ফাঁকে কোনো রিসেস টাইমে গিয়ে রেস্ট নিতে পারে। এই ধরনের স্লিপিং প্লেসকে ডরমিটরি বলা হয়। ঠিক আছে, নেক্সট অপশন রয়েছে মিনাজেরি। তো মিনাজেরি ম্যানর বলে একটা বিখ্যাত বই রয়েছে, তোমরা হয়তো জেনে থাকবে, জিরাল্ড ডারেলের লেখা একটি বই, যেখানে তিনি তার নিজস্ব যে জু ছিল সেখানে বিভিন্ন ওয়াইল্ড অ্যানিমালস যারা ছিল তাদের সম্পর্কে তার নিজস্ব অভিজ্ঞতা, তাদের বিহেভিয়ার, এই সমস্ত বিষয়ে তিনি লিখেছেন এবং তার একটি অংশ আমরা ক্লাস 9-এর সিলেবাসেও পেয়ে থাকবো। তো এটা খুবই বিখ্যাত একটি বই এবং মিনাজেরি শব্দটির অর্থ হচ্ছে হাউজিং or household for wild animals and birds. ওকে, তো তোমরা এখানে হাউজিং ফর ওয়াইল্ড অ্যানিমালস লিখে রাখতে পারো। নেক্সট এবং লাস্ট অপশন রয়েছে ক্র্যাশ। শব্দটি পড়লে আমাদের ক্রিকি মনে হয়, কিন্তু এটার প্রোনাউন্সিয়েশন কিন্তু ক্র্যাশ। ক্র্যাশ বলতে চাইল্ড কেয়ার সেন্টারকে বোঝানো হয়। অর্থাৎ ক্র্যাশ হচ্ছে সেই সমস্ত প্লেস যেখানে কিন্তু বিশেষ করে যে সমস্ত ওয়ার্কিং প্যারেন্টসরা রয়েছে, এবং এই ক্র্যাশের ব্যবহার বা ক্র্যাশের প্রচলন কিন্তু এখন অনেক বেশি হয়েছে। যে সমস্ত ওয়ার্কিং প্যারেন্টসরা তার চাইল্ডদের জন্য সময় দিতে পারে না, তারা সেই ওয়ার্কিং টাইমটা এই ধরনের নার্সারিতে বা চাইল্ড কেয়ার সেন্টারে কিন্তু তারা রেখে যায়। ঠিক আছে, তো আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে মিনাজেরি। নেক্সট কোশ্চেন রয়েছে এ প্লেস হোয়ার অ্যানিমালস আর স্লটার্ড ফর দি মার্কেট। তো স্লটার্ড মানে কি? যেখানে হত্যা করা হয়। ঠিক আছে, যে প্লেসে অ্যানিমালসদেরকে কাটা হয়। এই স্লটার্ডের বাংলা কথা হচ্ছে কসাইখানা। অর্থাৎ যে স্থানে অ্যানিমালসদের রাখা হয় কসাই করবার জন্য বা কেটে ফেলার জন্য, সেই স্থানকে আমরা কি বলবো? ফার্স্ট অপশন রয়েছে অ্যাপিয়ারি। অ্যাপিয়ারি শব্দটি তোমরা জানো যে অ্যাপিস শব্দটির সাথে রিলেটেড। অ্যাপিস শব্দ যার অর্থ হচ্ছে বি, অর্থাৎ মৌমাছিদেরকে রাখার জন্য যে স্ট্রাকচার থাকে, এবং তোমরা রিয়েল লাইফেও এই ধরনের বক্সগুলোকে দেখে থাকবে, যেখানে কিন্তু মৌমাছিদেরকে চাষ করবার জন্য এই ধরনের বক্স তৈরি করা হয়, সেটাকে অ্যাপিয়ারি বলা হয়। নেক্সট অপশন রয়েছে আর্কিভস। এই আর্কিভ শব্দটি ফ্রেঞ্চ ওয়ার্ড আর্কিভ থেকে এসছে। আর্কিভ থেকে এসছে, যার অর্থ হচ্ছে পাবলিক রেকর্ডস। অর্থাৎ আর্কিভ সেই স্থানকে বলা হয় যেখানে গভর্নমেন্ট রেকর্ডস বা পাবলিক রেকর্ডস গুলোকে রাখা হয়। ঠিক আছে, নেক্সট অপশন রয়েছে ক্যাশ। তো একটু আগেই আমরা পড়েছিলাম ক্র্যাশ। তো এই যে স্পেলিংটা রয়েছে CRECH, এটা হচ্ছে ক্র্যাশ, এবং CACH হচ্ছে ক্যাশ। ঠিক আছে, এই ক্যাশ শব্দটির অর্থ হচ্ছে হাইডিং প্লেস। কিসের হাইডিং প্লেস? না, যে কোনো ধরনের জুয়েলারি, সামরিক অস্ত্রশস্ত্র, যেটাকে বলা হয় অ্যামিউনিশন বা ফুড, এই ধরনের জিনিসপত্রকে হাইড করার জন্য যে স্থান রয়েছে সেটাকে বলা হয় ক্যাশ। এবং লাস্ট অপশন রয়েছে অ্যাবাটুয়ার। অ্যাবাটুয়ার শব্দটি অর্থই হচ্ছে স্লটার হাউস বা কসাইখানা, যেখানে এ প্লেস হোয়ার অ্যানিমালস আর স্লটার্ড ফর দি মার্কেটিং। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর এখানে হয়ে যাবে অ্যাবাটুয়ার। চলো, নেক্সট কোশ্চেন রয়েছে দ্য লাস্ট লিটারারি ওয়ার্ক অফ এ রাইটার অর অ্যান আর্টিস্ট। কোনো আর্টিস্ট বা রাইটারের শেষ কাজ, সেটাকে কি বলা হয়? ফার্স্ট অপশন রয়েছে ভেনিয়াল। এই ভেনিয়াল শব্দটি এসছে ভেনিয়া থেকে, যার অর্থ পার্ডনেবল।
অর্থাৎ যেটাকে খুব সহজেই ক্ষমা করা যায়। এটা কোনো ছোটখাটো ফল্টকে বোঝায় যেটা খুব সহজে ক্ষমা করা যায় বা যেটাকে ফরগিভ করা যায়, সেটাকে আমরা ভিনিয়াল বলবো। ওকে, নেক্সট অপশন রয়েছে ভার্বাটিম। এই ভার্বাটিম শব্দটি অর্থ হচ্ছে ফলোইং দ্য এক্স্যাক্ট ওয়ার্ড। ফলোইং the exact word or repetition of word ও বলতে পারি আমরা, অথবা word for word বলতে পারি। word for word বলতে পারি, repetition of speech বলতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি বলি she recited the speech verbatim, verbatim কিন্তু একটি অ্যাডজেক্টিভ। সাপোজ যদি আমরা বলি যে she recited the speech verbatim, অর্থাৎ সে স্পিচটাকে একদম যেমন বলা হয়েছিল স্পিচে ঠিক সেই রকমই এক্স্যাক্ট ওয়ার্ড গুলোকে সে বলেছে বা পাঠ করেছে। ঠিক আছে, অর্থাৎ এক্স্যাক্ট ওয়ার্ড গুলোকে বলা হয় ভার্বাটিম। নেক্সট অপশন রয়েছে ইউটোপিয়া। তো ইউটোপিয়া শব্দটিও বেশ কমন। ইউটোপিয়া হচ্ছে সেই ইমাজিনারি ল্যান্ডকে বোঝানো হয় যেখানে কিন্তু সমস্ত কিছু পারফেক্ট অর্ডারে চলে, এবং ইউটোপিয়া শব্দটির অর্থ হচ্ছে নোহোয়ার, অর্থাৎ এই ধরনের স্থান অ্যাকচুয়ালি কিন্তু কোথাও নেই, এটা একটা ইমাজিনারি প্লেস, where everything is perfect। লাস্ট অপশন রয়েছে সোয়ান সং। তো এই সোয়ান সং শব্দটি অর্থ হচ্ছে ফাইনাল পারফরমেন্স। এই ফাইনাল পারফরমেন্স বা শেষ পারফরমেন্স কোনো একজন অ্যাক্টর বা সিঙ্গার বা কম্পোজার বা পোয়েট বা এই জাতীয় যে সমস্ত ব্যক্তিত্ব রয়েছে তাদের যে লাস্ট পারফরমেন্স মৃত্যুর আগে, সেটাকেই সোয়ান সং বলা হয়। এবং এই ফ্রেজটি কিন্তু প্রথম অ্যানশিয়েন্ট রাইটিং এ ব্যবহার করা হয়েছিল। বিশেষত প্লেটো বা অ্যারিস্টটলের মতো যে সমস্ত দার্শনিক ছিলেন তারা প্রথম এই সোয়ান সং এর প্রচলন করেন, এবং পরবর্তীতে কিন্তু শেক্সপিয়ারের বিভিন্ন লেখাতেও এই সোয়ান সং বা প্লেগুলোতেও সোয়ান সং এর উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে, তো সোয়ান সং অর্থে দ্য লাস্ট লিটারারি ওয়ার্ক অফ এনি রাইটার অর এন আর্টিস্ট অর এই জাতীয় ব্যক্তিত্বের শেষ কাজকে বোঝানো হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন রয়েছে ড্রেস উইথ মেডেলস রিবনস ওন অ্যাট অফিসিয়াল সেরিমনি। ফার্স্ট অপশন রয়েছে সিনিকিওর। এই সিনিকিওর শব্দটির অর্থ হচ্ছে উইদাউট কেয়ার, বা আমরা বলতে পারি উইথ লেস রেসপন্সিবিলিটি। অর্থাৎ সিনিকিওর বলতে সেই জবের কথা বলা হয় যেটা কিন্তু হাই স্যালারি প্রোভাইড করে কিন্তু অল্প রেসপন্সিবিলিটি থাকে বা অল্প কাজ করতে হয়, এবং এমন কোনো ব্যক্তি হয়তো থাকবে না যে সিনিকিওর জব চায় না। ঠিক আছে, অর্থাৎ যেখানে অল্প কাজ করতে হবে কিন্তু হাই স্যালারি পেড করা হবে। আচ্ছা, এই অপশনটি এটা হবে রিজালিয়া। শব্দটি একটু ভুল লেখা ছিল। রিজালিয়া শব্দটির অর্থ হচ্ছে রয়্যাল থিংস। এই রয়্যাল থিংস বলতে এখানে কিন্তু ড্রেস এবং ডেকরকে বোঝানো হয়। ড্রেস এবং ডেকোরেশন, অর্থাৎ এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে কোনো অফিসিয়াল সেরিমনিতে মেডেলস, রিবনস, ক্রাউন বা এই ধরনের ড্রেস পরে গিয়ে সেই সেরিমনিতে উপস্থিত হওয়াকে রিজালিয়া বলা হয়। ওকে, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রিজালিয়া। থার্ড অপশন রয়েছে কোয়াড্রাপ্ট। তো কোয়াড্রাপ্ট শব্দটি এসছে কোয়াড্রি থেকে, যার অর্থ ফোর, এবং একটু আগেই কিন্তু আমরা পড়েছিলাম কোয়াড শব্দটির অর্থ ফোর।
যে এখানে কিন্তু আমরা কোয়াড শব্দটির অর্থ 4 পড়েছিলাম, এখানেও কোয়াড্রি শব্দটির অর্থ 4 এবং পেড, এই পেড শব্দটি এসছে পেস থেকে, যার অর্থ ফিট, অর্থাৎ যে সমস্ত অ্যানিম্যাল 4 পা বিশিষ্ট তাদের কোয়াড্রাপ্ট বলা হয়। লাস্ট অপশন রয়েছে ইন্টেরিগনাম। ইন্টেরিগনাম বলতে হচ্ছে ইন্টেরিগনাম শব্দটির অর্থ, ইন্টেরিগনাম শব্দটির মধ্যেই আমরা ইন্টার শব্দটি পেয়ে যাচ্ছি, যার অর্থ হচ্ছে বিটুইন। ওকে, এবং রেগনাম, রেগনাম শব্দটির অর্থ হচ্ছে কিংশিপ। ওকে, কিংশিপ বা রেজিমস অর্থাৎ শাসন ব্যবস্থা। তো ইন্টারেগনাম একটা পিরিয়ডকে বলা হয় অফ ইন্টারভাল বিটুইন টু রেজিমস অর গভর্নমেন্টস, অর্থাৎ দুটো গভর্নমেন্ট, দুটো সরকার বা দুটো শাসন ব্যবস্থার মাঝখানে যদি কোনো বিরতির সৃষ্টি হয় সেই পিরিয়ডটাকে কিন্তু আমরা ইন্টারেগনাম বলি। এটা কখন তৈরি হয়? বিশেষত যদি কোনো শাসকের হঠাৎ ডেথ হয়ে যায়, তাহলে সেই পদে যখন অন্য কোনো ব্যক্তি শপথ নিচ্ছেন, সেই যে নেক্সট কোনো ব্যক্তির শপথ নেওয়া পর্যন্ত যে মাঝখানের বিরতি সময়টি রয়েছে সেটাকে বোঝাতে ইন্টারেগনাম হতে পারে। অথবা ইলেকশনের সময় আমরা দেখে থাকি যে ইলেকশনের পর যদি আগে এক দল হয়তো গভর্নমেন্ট থাকতে পারে, সরকার চালাতে পারে, পরবর্তী আফটার ইলেকশন যদি অন্য সরকার চলে আসে বা অন্য দলের সরকার চলে আসে, তখন কিন্তু আবারও অন্য দলের যে ব্যক্তি শপথ নিচ্ছেন তার আগে পর্যন্ত যে ইন্টারভ্যাল সময়টি থাকে বা বিরতির সময়টি থাকে সেটাকে ইন্টারেগনাম বলা হয়। এবং এই কোশ্চেনটি কিন্তু ভীষণভাবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। না, লাস্ট অপশন রয়েছে, লাস্ট কোশ্চেন রয়েছে অ্যান এক্সাক্ট কপি অফ হ্যান্ডরাইটিং অর প্রিন্টিং। ঠিক আছে, তো ফার্স্ট অপশন রয়েছে অ্যাকোয়াটিক। অ্যাকোয়াটিক শব্দটি তোমরা জেনে থাকবে, ভীষণই কমনলি ইউজড একটা ওয়ার্ড। অ্যাকোয়া শব্দটির অর্থ হচ্ছে ওয়াটার, অর্থাৎ যে সমস্ত অ্যানিমেলস ওয়াটারে থাকে তাদেরকে আমরা অ্যাকোয়াটিক বলি। নেক্সট অপশন রয়েছে ইনডেলিয়েবল। এখানে ইন শব্দটির অর্থ হচ্ছে নট বা না, এবং ডিলিয়েবল শব্দটি এসছে ডেলেবিলিস থেকে, ডেলেবিলিস শব্দ থেকে, যার অর্থ হচ্ছে এবেল টু বি ডিস্ট্রয়েড, এবেল টু বি ডিস্ট্রয়েড, অর্থাৎ যে জিনিস বা যে বিষয়টি ডিস্ট্রয়েড হওয়া সম্ভব নয়, নট এবেল টু বি ডিস্ট্রয়েড, সেটাকে ইনডেলিয়েবল বলা হয়। অর্থাৎ এ মার্ক দ্যাট ক্যানট বি ডিস্ট্রয়েড অর ইরেজড, সেটাকে আমরা ইনডেলিয়েবল বলতে পারি। থার্ড অপশন রয়েছে ইনকরিজেবল। তো এগেইন ইন শব্দটির অর্থ হয়ে যাচ্ছে নট বা না, এবং করিজেবল শব্দটির অর্থ হচ্ছে কারেক্ট, অর্থাৎ যে বিষয়টি কখনোই সঠিক হওয়া সম্ভব নয় or not capable of being corrected, সেটাকে আমরা ইনকরিজেবল বলবো। এবং লাস্ট অপশন রয়েছে আমাদের ফ্যাকসিমিলি। এই ফ্যাকসিমিলি শব্দটির মধ্যে কিন্তু আমরা সিমিলি শব্দটি পেয়ে যাচ্ছি, এবং সিমিলি কথাটির অর্থ হচ্ছে অ্যালাইক, অর্থাৎ ফ্যাকসিমিলি, ফ্যাকসিমিলি শব্দটির অর্থ হয়ে যাচ্ছে টু মেক অ্যালাইক, অর্থাৎ একদম একই রকম দেখতে, একদম এক্সাক্ট দেখতে, এক্সাক্ট কপি অফ হ্যান্ডরাইটিং, সেটাকে অর্থাৎ জেরক্স, এটার অনেক সময় জেরক্সও আসে কোশ্চেনে, জেরক্স যেটাকে বলা হয়, এক্সাক্ট কপি অফ হ্যান্ডরাইটিংকে কিন্তু বলা হয় ফ্যাকসিমিলি। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের লাস্ট কোশ্চেন, এবং আমরা আজকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের টোটাল টপিক গুলোকে কভার করে ফেললাম। এর আগে 5টা ক্লাস হয়েছে এবং এই 6 নম্বর পার্টের 2টো ক্লাস হলো। এভাবে কিন্তু আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের সমস্ত টপিক কভার হয়ে গেল আজকে। এরপর আমরা ইডিয়ামস এর ক্লাস করব এবং এভাবে প্রত্যেকটি টপিক একটার পর একটা শেষ করব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এবং তোমরা যারা প্রথম আমার এই ভিডিওটি দেখছো, অবশ্যই তোমরা
আগের ভিডিওগুলি দেখে নিও, তাহলে তোমাদের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু সেগুলো হেল্পফুল হবে। ওকে, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।